দর্শক স্বাগত জানাচ্ছি, দেখছেন নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা, সহযোগিতা ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথকেয়ার ও হাসপাতাল। আজকে থেকে ঠিক 11 বছর আগে 2013 সালে 5 মে ঢাকা শহর এক প্রকার দখলে নিতে চেয়েছিল একটি সংগঠন হেফাজত ইসলাম, যাদের নাম মারাত্মক তাণ্ডব চালানোর পর দিনভর তাণ্ডব তারা চালিয়েছিল এবং রাতে তাদেরকে ঢাকা থেকে এক প্রকার বের করে দেওয়া হয়েছিল। সেই ঘটনা 11 বছর, রাষ্ট্র এই ঘটনাকে এই 11 বছর কীভাবে মূল্যায়ন করেছে, কী ব্যবস্থা নিয়েছে, সেটা নিয়ে আলোচনা করতে চাই। আজকে আমাদের স্টুডিওতে আছেন 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহের কবির, স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং সঙ্গে আছেন অতিরিক্ত পুলিশ কমিশনার ডিএমপির এবং গোয়েন্দা প্রধান একই সঙ্গে, এবং ঠিক ওই সময় লালবাগের ডিসি ছিলেন লালবাগ জোনের জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, স্বাগত জানাচ্ছি আপনাকে। এই দুজনের পাশাপাশি আমাদের সঙ্গে অ্যাডভোকেট খুরশিদ আলম খান আছেন, যিনি দুর্নীতি দমন কমিশনের আইনজীবী, হেফাজতের নেতাদের দুর্নীতির নানান তদন্ত দুর্নীতি দমন কমিশনের অধীনে আছে, সেটা নিয়ে তার কাছ থেকে শুনবো। আপনাকেও স্বাগত জানাচ্ছি। জনাব শাহের কবির, আপনার কাছে প্রথমে শুনতে চাই, এই 11 বছরে 2013 সালের 5ই মের ঘটনা প্রবাহের পর রাষ্ট্র, সরকারের কথাই বলবো, আসলে কতটুকু ব্যবস্থা নিয়েছে, কতটুকু প্রশ্রয় দিয়েছে সেদিন যারা ঢাকা দখল করতে চেয়েছিল, রাজধানী দখল করতে চেয়েছিল, তাদের বিষয়ে? 2013 সালের শুধু 5ই মে না, 5 মে এবং 6ই মে এই দুদিন ধরেই তারা প্রথমে রাজধানী ঢাকায় শুরু হয়েছিল, তারপর সারা দেশেই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে হেফাজত, এবং হেফাজত তো সেটা তাদের ঢাল হিসেবে ব্যবহার করেছে। এর পেছনে ছিল জামাত বিএনপি, এবং জামাত বিএনপি হেফাজত আমরা একসঙ্গে বলি। জামাত বিএনপির সম্পূর্ণ মদদে হেফাজতের লক্ষ্যটা ছিল সরকার উৎখাত করা, এবং এটা গ্রেফতারের পর হেফাজতের মহাসচিবও বলেছেন যে তাদের পরদিন তারা সচিবালয় দখল করবেন এবং তাকে অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী করা হবে। এগুলো সব নানা রকমের ষড়যন্ত্র ছিল, এবং সেই তাণ্ডব আমরা টেলিভিশনে প্রত্যক্ষ করেছি। এবং তাণ্ডব যখন সেই সারা রাজধানীর কেন্দ্র, যেটা বিজনেস হাব বলি, মতিঝিল কমার্শিয়াল এরিয়া, দাউ দাউ করে জ্বলছে। বায়তুল মোকাররমে আগুন, বইয়ের দোকানগুলোতে আগুন। আপনি বায়তুল মোকাররমে যত বই, বেশিরভাগ বই দোকান হচ্ছে সেখানে ধর্মগ্রন্থের বই, কোরআন হাদিস থেকে শুরু করে এগুলো কোনো কিছু হেফাজতের তাণ্ডব থেকে রক্ষা পায়নি, আগুনে পুড়িয়েছে। এবং সেই দোকানদাররা এগুলো দেখিয়েছে, টেলিভিশনে আপনারা এগুলো দেখিয়েছেন। গাছ কেটে শেষ করে ফেলেছে, সরকারের যত পরিবহন ছিল সেগুলো ধ্বংস করেছে, বাস থেকে শুরু করে। এই যে মহাতাণ্ডব তারা করলো, তো সেই দিন সরকার একটা কঠোর ব্যবস্থা নিয়েছিল। আওয়ামী লীগের মহাসচিব সৈয়দ আশরাফ শক্ত ভাষায় বলেছিলেন এটা মোকাবেলা করা হবে, এবং সেই রাতে পুলিশ এবং র্যাব, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী যে পদক্ষেপ নিয়েছিল, এবং এর ফলে যেটা হচ্ছে যে ওই রাতে কোনো নিহতের ঘটনা ঘটেনি। তারপরে পুলিশের সঙ্গে যে সংঘর্ষ যেটা হয়েছে হেফাজতের সশস্ত্র কর্মীদের, তো সেখানে কিছু মারা গেছে। কিন্তু এরপর হেফাজত দাবি করেছে হাজার হাজার আলেমকে জালেম সরকার হত্যা করেছে। এমনকি এই অধিকার বলে একটা এনজিও, তারাও বলেছে শত শত আলেমকে হত্যা করা হয়েছে। আমরা কিন্তু এর পর একটা কমিশন গঠন করেছিলাম বিচারপতি গোলাম রাব্বানীর নেতৃত্বে, এবং সেখানে আমরা 6 মাস তদন্ত করে আমরা এই তালিকাটা তৈরি করেছি। সেখানে আমরা হেফাজতকে জিজ্ঞেস করেছি যে আপনারা যে হাজার হাজার আলেম বলেছেন, তালিকাটা কোথায়? হেফাজত আমাদেরকে একটা তালিকা দিয়েছিল, 79 জনের একটা তালিকা দিয়েছিল। অধিকারকে যখন বলেছিলাম, অধিকার 66 জনের একটা তালিকা দিয়েছিল। সেই তালিকাগুলো আমরা প্রত্যেকের ঠিকানা যাচাই করে আমরা দেখেছি, সেখানে কিছু নাম আছে ভুয়া, কিছু আছে দুবার ডুপ্লিকেশন। আমরা খুঁজে পেয়েছি 39 জন বেসামরিক ব্যক্তি এবং আইনশৃঙ্খলা বাহিনীর 6 জন সেই সংঘর্ষে 5 এবং 6 তারিখের সংঘর্ষে নিহত হয়েছে। এবং এই 39 জনের মধ্যে জামাত হেফাজতের কর্মী যেমন আছে, তেমনি আওয়ামী লীগের একজন কর্মীও আমরা পেয়েছি। ক্রস ফায়ারে নারায়ণগঞ্জে এই জামাতের সঙ্গে পুলিশের ক্রস ফায়ারে সে ফজরের নামাজের সময় মারা গেছে। এই ঘটনার পরদিন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন জামাত হেফাজতকে আর ছাড় দেওয়া হবে না, এবং আইনশৃঙ্খলা বাহিনীও কঠোর পদক্ষেপ নিয়েছিল। তাদের প্রায় 100-র মতো নেতাদেরকে গ্রেফতার করা হয়েছিল, মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু তারপর অজ্ঞাত কারণে, যেটা আমরা জানি না, পুলিশের হেফাজতের সঙ্গে সরকারের এক ধরনের সমঝোতা হয়েছে, এবং সমঝোতার পর তারা সব জামিনে বেরিয়ে এসছেন। মামলাগুলো হিমঘরে চলে গেছে, কোনো মামলার এখন পর্যন্ত কোনো নিষ্পত্তি হয়নি। কিন্তু ওই যে যারা নিহত হয়েছে তাদেরকে নিয়ে কিন্তু 6 মাস পরে আমরা যখন শ্বেতপত্রটা প্রকাশ করি, সেই নিহতের যার পরিবারদেরকে আমরা কিন্তু ঢাকায় এনেছিলাম কয়েকজনকে। জামাতের কর্মীও ছিল, হেফাজতের কর্মী, তারাও বলেছে
এবং তারা সরাসরি হেফাজতকে দায়ী করেছে যে হেফাজত সেই শফি হুজুরের ওয়াজ শোনার কথা বলে এক মা বলছে আমার ছেলেকে নিয়ে গেছে, মাদ্রাসার হুজুর নিয়ে গেছে বাচ্চাটাকে, এবং সেই বাচ্চা লাশ হয়ে ফিরেছে। তো বলছে যে কি আমি তো লাশ হওয়ার জন্য তো আমার ছেলেকে ওখানে পাঠাইনি। তো এই যে সেই মায়েরাও কিন্তু হেফাজতের কর্মী, জামাতের কর্মী, তারাও কিন্তু হেফাজতের বিরুদ্ধে অভিযোগ করেছে এবং আমরা বলেছিলাম যে কি আপনারা যদি করেন আমরা সহযোগিতা করব। তাদেরকে আমরা কিছু আর্থিক সহযোগিতা আমরা করেছিলাম, বলেছিল, তারা এটাও বলেছিল। হেফাজত জামাত কিন্তু ওই 6 মাসে তাদের কোনো খবর নেয়নি। তো এই যে নৃশংস একটা ঘটনা, সেটা পরের দিন যেটা হেফাজতের মহাসচিব যে গ্রেফতারের পর সে বলেছিল তাদের সরকার উৎখাতের একটা পরিকল্পনা ছিল জামাত বিএনপি মিলে। তো এত বড় একটা রাষ্ট্রের বিরুদ্ধে এত বড় একটা ষড়যন্ত্র, এবং সরকার কি হবে হেফাজতের আগেই তাদের 13 দফা দিয়ে জানিয়ে দিয়েছে কী ধরনের সরকার তার আছে। পুরোপুরি মোল্লা ওমরের আফগানিস্তানের সরকার। ব্লাসফেমি আইন থাকতে হবে, শরিয়া আইন চালু করতে হবে, ইসলামী হুকুমত চালু করতে হবে। তো এই ধরনের একটা এসে সরকার যদিও মনে করছে যে তারা এদেরকে বসে রেখেছে, এখন তারা রাস্তায় ওইভাবে আন্দোলন করছে না সেই এপ্রিলে এবং মে মাসে যেটা 2013 সালে করেছিল। কিন্তু আমাদের পর্যবেক্ষণ হচ্ছে আপনি নেকড়ে বা হায়নাকে কখনো বশ মানাতে পারবেন না। হারুন রশিদ, আপনার কাছে একটু প্রথমে 5 মে 2013 অভিজ্ঞতা শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। 2013 সালের 5 মে, যেহেতু আমার পোস্টিংটা ছিল লালবাগের ডিসি, সে কারণে আমি সেখানে দায়িত্ব পালন করছিলাম ভোরবেলা থেকে। আমি দেখলাম যে ওই বাবনগর লালবাগের এলাকা, বিভিন্ন এলাকা দিয়ে সকাল ভোরবেলায় সারা বাংলাদেশ থেকে আমার মনে হয় যে ওই এলাকা থেকে বাচ্চা, কোমলমতি শিশু বাচ্চারা তাদের হাতে লাঠি, খুন্তি, তারপরে গজারি কার্ড এরকম তারা নিয়ে সমানে ঢুকছে। আমরা প্রথম তাদেরকে চেষ্টা করছিলাম যে একটু বাধা দেওয়ার, যে তোমরা লাঠি নিয়ে যাচ্ছ কেন। দেখলাম যে তাদের অবস্থা, তারপরে দেখলাম যে হঠাৎ করে আমার যেহেতু লালবাগের আমি ডিসি ছিলাম, হঠাৎ করে একটা মারামারি শুরু হলো পার্টি অফিসের সামনে। সেখানে মারামারি এমন পর্যায়ে চলে গেল, তারা নিমিষে আমরা খবর পাচ্ছি যে রাস্তার পাশে গাছগুলি কেটে ফেলা হচ্ছে, ইট কাঠল নিক্ষেপ করা হচ্ছে, এবং পল্টনে যে বইয়ের দোকানগুলি ছিল সেগুলিতে তারা কোরআন শরীফের আগুন লাগানো শুরু করলো। একটা পর্যায়ে তখন তো সারাদিন এমন একটা অবস্থা সৃষ্টি হলো যে তারা আসছিল 13 দফা, 13 দফা তারা একটা মনোজাত করবে, তারা চলে যাবে। কিন্তু এসে যে এরকম একটা অরাজকতার সৃষ্টি হলো আমরা এটা বুঝতে পারছিলাম না, কারণ তখন আবার যুদ্ধ অপরাধীদের বিচারের কার্যক্রম চলছিল। আমরা তখন আবার এলাকায় খোঁজ নিতে শুরু করলাম, দেখলাম সেখানে আবার জামাত মোনা, বিএনপি মোনা অনেকেই দেখলাম যে তারা পায়জামা পাঞ্জাবি পরে তারা তাদের সাথে মিছিলে যাচ্ছে। এরকম আমরা কিছু ছবি, সাদেক হোসেন হুকার তখন মেয়র ছিল, তার গ্রুপে কিছু লোকজন যাচ্ছে। একটা পর্যায়ে আমরা বিকাল হয়ে যেতে তারা গিয়ে সন্ধ্যার আগে তারা চলে গেল শাপলা চত্বরে। তারা চেষ্টা করেছিল মতিঝিল থানায় হামলা করতে, সেটা পারে নাই। একটা পর্যায়ে তারা শাপলা চত্বরে চলে যায়। কিন্তু সেখানে যাওয়ার পরে আমরা তখন বুঝলাম যে তারা মাগরিবের পরে চলে যাবে, এরকম একটা কথা শোনা গেল যে আমরা শাপলা চত্বরে যাব, তারপর সেখানে কিছুক্ষণ থেকে আমরা মনোয়ারদরে চলে যাব। আমাকে তখন এডিশনাল যে অ্যাডমিন শহীদুল হক স্যার আমাকে বললো যে হারুন তুমি একটু ইয়েতে যাও, আমিনী হুজুর একটি মাদ্রাসা লালবাগ, তুমি এখানে যাও। তারপরে আমি সেখানে আর যাই নাই, তখন তো এই মারামারি শুরু হয়ে গেল। তারপরে তো এখানে অ্যাকশান হলো, আমরাও সেই অ্যাকশানে গেলাম। তারপরে তো সেখানে একটা প্রচণ্ড পরিমাণে গুজব ছড়ানো হচ্ছে যে সেই অভিযানে এবং শত শত লোককে মেরে ফেলা হয়েছে। কিন্তু একটি বিষয় আপনাকে যা না বললেই নয়, সে সময় এগুলি আমার দেশ পত্রিকা এবং দিগন্ত টেলিভিশনে লাইভ চলছিল। এটা আমরা তখন দেখলাম ওইখানে তারা বসে বিভিন্ন ধরনের তারা গুজব রটাচ্ছেন যে এই কাজগুলি করার জন্য। তখন একটা পর্যায়ে আল্লামা শফি হুজুরকে, তাদের প্ল্যানে ছিল যে আল্লামা শফি হুজুর আসবেন, এসে তারা শাপলা চত্বরে এসে উনি মনাজাতটা পড়াবেন। আমার গাড়িটা নেওয়া হলো, আমি আমার গাড়িতে ওনাকে তুললাম। যখন আমাদের ডিআইজি পলিটিক্যাল ছিল, মাহবুব স্যার আরও ছিল। গাড়িটা বোধহয় আমরা পলাশির আগে আসতেই হঠাৎ করে তার ছেলে টেলিফোন আনার সাথে ছিল, টেলিফোন কি আসলো, সে আবার গাড়িটা ঘুরিয়ে নিয়ে গেলেন, আবার ওই মাদ্রাসায় চলে গেলেন। আমি সেখানে তাকে আবার মাদ্রাসা তাকে বুঝিয়ে দিলাম। তারপরে তো যেটা ইতিহাস, যে রাতের বেলা, এবং আপনাকে বলে নেই রাতের বেলা
যে আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে বা সারা পৃথিবীর ইতিহাসে যে প্রচারটা করেছিল, যে অধিকার এনজিওর কথা বললেন, আমার দেশ পত্রিকা যে কথাগুলি বললেন, সেখানে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের এডিশনাল যে অ্যাডমিন ঘোষণা দিয়ে বলেছিল যে এই রাতে কোনো হতাহত হয়েছে কিনা, শাপলা চত্বরে কোনো হতাহত হয় না। এবং আমরা যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল সে একটাই কারণ ছিল যে সারা বাংলাদেশে যে অসহায় গরিব এতিম কোমলমতি বাচ্চা শিশুরা আছে তাদের যেন জানের কোনো ক্ষতি না হয়, তারা অসহায়ত্ব ফিল না করে, সেই কারণেই কিন্তু আমরা সেদিন সাউন্ড গ্রেনেড করে তাদেরকে কোনোভাবে আমরা সরিয়ে দিতে সক্ষম হয়েছিলাম কোনো হতাহত ছাড়াই। আচ্ছা, আমি নিজে আসলে রিপোর্টার হিসেবে দায়িত্বরত ছিলাম এবং পল্টন মোড় থেকে বায়তুল মোকাররম হয়ে মতিঝিল অভিমুখে এতটুকু আমার কর্মপরিধি ছিল, কর্ম এরিয়া ছিল। তো আমরা ওই সময় যেটা পল্টন মোড়টায় অর্থাৎ সচিবালয় কোণা যখন পুলিশ এবং অন্যান্য বাহিনী ব্রিফ করছিলেন, তখন বলা হচ্ছিল যে প্রথমে সাউন্ড গ্রেনেড মারা হবে, অর্থাৎ এটা ভয় পাইয়ে দেওয়া, এরপরে কিছু রাবার বুলেট ছোড়া হবে এবং শেষে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করা হবে। এই একটা ডিজাইন, এবং সেখানে কোথাও সত্যিকারের বুলেট ছোড়ার কোনো নির্দেশ ছিল না। না, কোনো বুলেট ছাড়াও হয় নাই, কোনো হতাহতের ঘটনা ওই রাতে ওই অপারেশনটা একটু বলবেন, মানে কি পরিকল্পনা ছিল, আপনারা কি চেয়েছিলেন? আপনারা নিজেই আপনি যদি সাংবাদিক ছিলেন তখন তো নিজেই দেখেছেন। আমি যোগ করি, আমাদের মূল যেটা আপনাদের ইয়েতে দেখেছিলাম টেলিভিশনে, আমরা দেখছি যে পুলিশ ওই বাচ্চাদেরকে সরিয়ে নিয়ে যাচ্ছে, বলছে যারা রেলে করে যাবে তারা এই রাস্তা দিয়ে যাবে, যারা লঞ্চে করে এসেছে তারা এদিকে। এখানে যেটা বলাটা আমাদের টোটাল প্ল্যানটাই ছিল তারা তো চলে যাওয়ার কথা মনোজাতপুরে, একটা বৈধ সরকার। আমরা যখন খোঁজ পাচ্ছিলাম তারা আগামীকালের খাবারটা দিবে সাদেক হোসেন খোকা, তারপরে তাকে বিভিন্ন দল, এবং ওইদিকে আবার আরেকটা লোক আছে তার মাওলানা জসিমউদ্দিন রহমানিয়া, উনি আবার করলেন কি হাজার খানেক লোক নিয়ে তিনি প্রেস ক্লাবে চলে আসলেন। ওনার যে একটা স্বপ্ন ছিল যে আরব বসন্ত উনি কায়েম করবে ইসলামী বিপ্লবের মাধ্যমে, ওনারা এখানে চলে আসলেন। এইদিকে প্রতিটা জায়গায় যখন একটা ষড়যন্ত্র এসেছিল, তারপরেও কিন্তু একটা বৈধ সরকারকে উৎখাত করার জন্য একটা হলো যুদ্ধ অপরাধী চক্র জামাত, এদিক দিয়ে বিএনপির কিছু নেতা যেমন আমাদের মেয়র সাদেক হোসেন খোকা, অন্যদিকে আরও কিছু রাষ্ট্রীয় পার্টি, এরা মিলে তাদের স্বপ্নটাই ছিল যে এখানে একটা অরাজকতা ঘটনা ঘটবে, সরকারের পতন ঘটবে, কিছু মানুষকে তারা মসনদে বসাবে, একটা স্বপ্ন ছিল। তারপরেও কিন্তু আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে নির্দেশ প্রদান করলেন যে আমরা সাউন্ড গ্রেনেডটা নিক্ষেপ করব, কেউ যেন হতাহত না হয়। এবং আমরা তাদের একটা রোড দেওয়া হলো, এটা হলো ওই ইনকলাবের অফিসের যে ওই ইত্তেফাকের যে রাস্তাটা, এদিক দিয়ে এরা আস্তে যখন শব্দ পাবে কোমলমতি বাচ্চা শিশুরা তারা আস্তে আস্তে এখান থেকে চলে যাবে, কোনো লোক যেন হতাহত না হয়। এবং আপনি দেখেছেন, আপনিও তো ছিলেন সেখানে, আমরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার পরে আমিও তো ছিলাম, হলো এই যে দৈনিক বাংলার মোড়ে আমি ছিলাম, তারা কোনো লোক কিন্তু এদিকে আসে নাই, সবাই ওই চলে গেলেন ওই ইনকলাব ইত্তেফাক ভবনের পাশ দিয়ে, তারা যাত্রাবাড়ির দিকে চলে গেলেন এবং কোথাও কোনো আহত হলো না। শুধুমাত্র দৌড়াদৌড়ির কারণে হয়তো কেউ পড়ে যেতে পারে, বাট কেউ বুলেট বা এই ধরনের বুলেট তো নিক্ষেপ করা হয়নি, সাউন্ড গ্রেনেড যেটাতে কোনো মৃত্যুকে কোনো করে না, এটা তাদের। কিন্তু আমাদের দেখেন যে দেশে একটা বৈধ সরকার রয়েছে, সেখানে তারা আমাদের 13 দফায় বললেন তারা আসবেন, মনাত করে চলে যাবেন। তারা এসে যে ধরনের অরাজকতা করলেন, ঢাকা শহরকে তারা নৈরাজ্যের পরিবেশ সৃষ্টি করলেন, সেখানে আমি একটু বলেই ফেলি, আমি যখন পরের দিন বাবনগরী সাহেব এয়ারপোর্টে যাচ্ছিলেন, তা আমি তখন তাকে এই কথাটা আমি তখন আমাদের এডিশনাল যে অ্যাডমিন আমাকে বললেন তুমি একটু ওই মাদ্রাসায় যাও। পরের দিন যাওয়ার পরে আমি সেখানে আল্লামা শফি হুজুরকে পেলাম। আমি হুজুরকে বললাম হুজুর আপনাকে চলে যেতে হবে। কেন, কোথায় যাবো? আমি আপনার চিটাগাং চলে যেতে হবে। উনি রাজি হয় না। একটা পর্যায়ে উনি আমাকে বললেন যেটা, যে হ্যাঁ আমি চলে যাব, আমাকে যদি একটু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলিয়ে দেন। তখন আমি তো কথা বলাবো কীভাবে, পরে আমি ওই ক্যাবিনেট মিটিং চলছিল, তখন আমাদের নানক স্যার ছিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী। আমি ওনাকে রিং দিলাম যে স্যার আল্লামা শফি হুজুর তো রাজি হচ্ছেন, তো ওনার একটা কথা আছে, উনি একটু কথা বলতে চায়। তখন নানক স্যার টেলিফোনটা মাননীয় প্রধানমন্ত্রী দিলেন, তখন তারা কথা বললেন। কথা বলার পরে তাকে আমি এই মুহূর্তে উনি বললেন না আমার সাথে আমার ছেলে আনাসকে দিতে হবে। আবার আনাসের পারমিশন নেওয়া হলো, তারা দুজনকে সন্ধ্যার আগে আমি তখন একটা গাড়িতে করে তাকে এয়ারপোর্টে নামিয়ে দিলাম। সন্ধ্যার পরে যখন উনি ভাবনগরী রওনা দিলেন, মানে ওই সরকারের প্রধান হবু স্বরাষ্ট্রমন্ত্রী রওনা দিলেন, তখন আমার কাছে একটা আসলো, আমাদেরকে আমাদের এম শহীদুল্লাহ স্যার বললেন যে ওনাকে একটু
তুমি নিয়ে যাও তোমার অফিসে, একটু জিজ্ঞাসাবাদ করতে হবে। আমি তখন তাকে আটকালাম ইয়েতে, ওই মানে ডাকেশ্বরী মন্দিরের কোনারা থেকে আমি ওনাকে নিয়ে গেলাম আমার অফিসে। যাক, অনেক কথাবার্তা নেওয়া যাওয়ার পরে এরপরে যে কথাগুলি আসলো, আমরা যে তথ্যগুলি পেয়েছিলাম যে তারা যে তাদেরকে যে আনা হলো, সারা বাংলাদেশে যে হাজার হাজার লোককে আনা হলো ইসলামের হেফাজতের কথা বলে, তারা ইসলামী সেখানে এনে তাদের ভিতরে সে নিজেই বললেন, বাবুনগরী হুজুর আমাদের কাছে রিমান্ডে গিয়ে, যে আমরা তো চেয়েছিলাম যে মোনাজাতটা করে চলে যাব, কিন্তু ওটার ভিতরে বিএনপি এবং জামাত মোনা আলেমরা এসে আমাদেরকে এমনভাবে আমাদেরকে করলো, আমরা নিয়ন্ত্রণ আমাদের হাতে রইল না। এক, দ্বিতীয়ত হলো উনি যে আরেকটা কথা 160 বলে কিন্তু কথাটা বলছেন, মানে বাবুনগরী হুজুর আরেকটি কথা বললেন যে আমাদেরকে যে থাকা, মানে এখানে অবস্থান নেওয়ার জন্য আমাদের যে খাওয়া দাওয়া এবং আমাদের যাবতীয় যে পানি সরবরাহ করা, খাবার সরবরাহ করা, সমস্ত দায়িত্ব নিয়েছিলেন তখনকার মেয়র সাদেক হোসেন খোকা। তার পাশে কিছু তথাকথিত বড়লোক তাদেরকে ইসলামের কথা বলে তারা তখন তাদেরকে খাবারের প্যাকেট, পানি সমানে বিলানোর চেষ্টা করছিল, বলছিল নিয়ন্ত্রণ আমাদের হাতে ছিল না, এটা তার বক্তব্য ছিল। আমরা মনে করি যে আমাদের পুলিশ সেদিন কিন্তু আমরা জানি যে কারা এদিন ষড়যন্ত্রটা করেছিল, কারণ ইসলামিয়া রাহমানিয়া তারা যে সাদেক হোসেন খোকাকে আসামি করেছিলেন আপনারা? এটা একটা মামলা আসামি হয়েছিল, কিন্তু বিষয়টা হচ্ছে মামলাগুলি আমরা এখনো নিষ্পত্তি হয় নাই। মামলাগুলো অনেকগুলি, কিছু কিছু মামলা নিষ্পত্তি হয়েছে, কিছু কিছু মামলা এখনো রয়েছে, নতুন করে আবার কিছু মামলা রুজু হয়েছে। আমরা একটু শুনবো এগুলো বিস্তারিত। আমাদের সঙ্গে খুরশিদ আলম খান আছেন, তার কাছে যেতে চাই, কারণ হেফাজতের এই ঘটনার পর হেফাজতের নেতাদের সম্পদের বিবরণ নানাভাবে, যেটা শাহের কবিররা আপনারা কাজ করেছেন, সেটা নিয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করেছে, আমরা এটাও জেনেছি। সেটা আসলে কি অবস্থায়, এই তদন্ত শেষ হয় না কেন? অ্যাডভোকেট খুরশিদ আলম খান। আপনাকে ধন্যবাদ সহ আলোচক বৃন্দ। এটা আসলে তদন্ত না, এটা অনুসন্ধান। এটা অনুসন্ধান পর্যায়ে আছে, অনুসন্ধানের সূত্র ধরে কিছু ডেটা কালেকশন হয়েছে, বাকি আরো কালেকশন এখন পর্যন্ত হয়নি। এখন এটা অনুসন্ধান পর্যায়ে আছে, কারণ অনুসন্ধানটা শেষ করতে হলে সবগুলি ডাটা কালেকশন করতে হবে। সব ডাটা এখনো পাওয়া যায়নি আমি যতদূর জানি, যদি এটা অনুসন্ধানকারী দল তাদের নিজস্ব এখতিয়ারভুক্ত কাজ, এটা আমাদের জানার কথা না। আমরা জানি যখন আদালতে যায়। তবে অনুসন্ধানের তো একটা টাইম ফ্রেম নিশ্চয় আছে আইনে। না, দেখুন, অনুসন্ধানের টাইম ফ্রেম আছে ঠিকই, কিন্তু সব অনুসন্ধানই উইদিন টাইম এটা করা যায় না, এটা করা সম্ভব না। কারণ আপনার যেমন ব্যাংক অ্যাকাউন্ট যদি আমরা কালেক্ট করি, একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে দেখা যাচ্ছে আরো 10টা ব্যাংক অ্যাকাউন্ট আছে, তারপরে দেখা যাচ্ছে সেখানে ট্রানজেকশন প্রোফাইলটা যদি দেখা যাচ্ছে একটা ট্রানজেকশনের সঙ্গে আরো 10টা ব্যাংক। খুরশিদ আলম খান, 2021 সালে আমি যতদূর জানি, ভুল না করলে এই অনুসন্ধান শুরু হয়। আজকে 24 সাল, মানে যথেষ্ট সময় কি পাওয়া যায়নি বলবেন? না, এখানে সময়টা মুখ্য না, এখানে মুখ্যটা হলো অপরাধ, যে আর্থিক অপরাধের যে এলিমেন্ট আছে তার ডেটা কালেকশন করা। এই সময়টা চলে যেতেই পারে। ওই যে আমাদের মানে আপনার কমিশনার মহোদয় তো বললেন, দেখেন ওনাদের সবগুলি মামলা এখনো শেষ হয়নি, কারণ ওনাদের মামলা সরকারের মামলা, ওনারা এখনো সব মামলা শেষ করতে পারেনি। 164-এর কথা বললেন বাবুনগরী, আমি যতদূর জানি বাবুনগরী যে মামলা 164 দিয়েছেন সেটাও এখনো পেন্ডিং, যদি আমার জানা সত্য হয়ে থাকে। আর আমাদের মামলাগুলো হলো ডকুমেন্টারি এভিডেন্সের ভিত্তিতে। ওনার টাকাটা কোত্থেকে আসছে, কে দিচ্ছে, কোন মাদ্রাসার কারণে আসছে, কোন মাদ্রাসাকে দিচ্ছে, এগুলো স্পেসিফিক ডাটা অ্যানালাইসিস করে যদি কনক্লুশনে না আসা যায়, তো অনুসন্ধান আমি তো রিপোর্ট দিতে পারি না, কাজে সেখানে একটু সময় লাগবে। জনাব শাহের কবির, আপনি কি খুরশিদ আলম খানকে কোনো প্রশ্ন করতে চান? না, আমি এটাই, আমার প্রশ্ন আছে, যেটা হচ্ছে আমরা কিন্তু শ্বেতপত্র যেটা দিয়েছি ওটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়েছি, মানবাধিকার কমিশনকে এবং দুদককে আমরা দিয়েছি, এবং সেখানে আমরা তালিকা দিয়েছি 116 জন ওয়াজকারী, এই যারা বিভিন্ন ওয়াজের নমুনাগুলো সেখানে আমরা দিয়েছি। সেখানে ভিন্ন ধর্মের বিরুদ্ধে, ভিন্ন মতের বিরুদ্ধে, ভিন্ন জীবনধারা মানুষের বিরুদ্ধে, নারীদের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, আমাদের সংবিধানের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে বক্তব্য, এই বক্তব্য এই সব ওয়াজ করার জন্য তারা কোটি কোটি টাকা নিচ্ছে। কারো কারো নাম হয়ে গেছে হেলিকপ্টার হুজুর, হেলিকপ্টার ছাড়া তারা যায় না। একটা ওয়াজ করে তারা 10 থেকে 15 লাখ টাকা নিচ্ছে। আমাদের কথা হচ্ছে, খুব সহজ প্রশ্ন, এরা কি কোনো আয়কর দেয়? ওয়াজে টাকা নেওয়া বৈধ কে বৈধ না, ওইসব প্রশ্ন আমরা তুলিনি।
কেউ মোল্লাদের মধ্যে এটা নিয়ে ট্যাক্সটা দেয় দ্বিমত কিনা? আছে, তারা বলছে যে কি না, কেউ বলছেন যে কি ইসলাম প্রচারের জন্য কোনো টাকা নেওয়া এটা বৈধ নয়, কেউ বলছেন না তারা টাকা নিতে পারেন। আমাদের কথা টাকা কিভাবে আসছে সেটা আমরা দেখছি না, আমরা বলছি তারা কেউ আয়কর দেন কিনা, যে তাদের আয়টা যেটা হচ্ছে এটা কি ন্যায়সঙ্গত আয় কিনা, বৈধ আয় কিনা, এইটুক তদন্ত করতে এত সময় লাগবে কেন অ্যাডভোকেট সাহেব, এটা আমরা বলছি না। না না না, আমি একটু আপনাকে মানে শাহরিয়ার সাহেবের প্রশ্নটা অত্যন্ত যুক্তিযুক্ত, কিন্তু এখানে কিন্তু প্রশ্নের একটু উত্তরের কিছু ব্যাখ্যা দাবি করে এই কারণেই, অবশ্যই যিনি আয় করবেন বৈধ পথে, তখনকার সময় 3 লক্ষ টাকার উপরে যাদের আয় ছিল তাদের ট্যাক্স দেওয়া বাধ্যতামূলক, তাকে ট্যাক্স দিতেই হবে, এবং ট্যাক্স তার একটা নাম্বার থাকবে টিন, এবং তার আয় করে একটা নথি থাকবে, তার পুরো স্টেটমেন্ট ওখানে দিতে হবে। এটা বাধ্যতামূলক। আপনি ওয়াচ করে ইনকাম করেন, আর লেকচার দিয়ে ইনকাম করেন, আর শিক্ষকতা করেন, আইনজীবী আইন পেশা করেন, যেখানেই করেন, আপনার যখনই রোজগার হবে তখনই আপনার একটা টিন লাগবে। যদি 3 লক্ষ টাকার বেশি সিলিং থাকে তাকে আয়কর ম্যান্ডেটরি। এখন প্রশ্নটা হলো, শাহরিয়ার সাহেব যেটা বলছেন, যেটা ওই আয়কর দিতে এত সময় লাগে কেন? দেখুন, প্রশ্নটা আমাদের এখানে দুর্নীতি দমন কমিশনের একটি নিজস্ব এখতিয়ার আছে। আয়কর সে দেন কিনা এটা দেখার পূর্ণাঙ্গ এখতিয়ার হলো ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, জাতীয় রাজস্ব বোর্ড। দুর্নীতি দমন কমিশন যখন কারো আয় সম্পর্কে কোনো ডাটা কালেকশন করে, হয়তো ডাটা কালেকশন করে একজন ব্যক্তির আমরা দেখলাম তার বছরে 20 লক্ষ টাকা ইনকাম বা 2 কোটি টাকা ইনকাম, তখন কমিশন প্রথমে প্রাইমে ফেসি ডিটেক্ট করে তার আয়কর নথি আছে কিনা, নাম্বার 1। যদি আয়কর নথি যদি তার থেকে থাকে, তার সেই আয়কর নথিতে সে তার আয়টা দেখানো হয়েছে কিনা। যদি দেখানো না হয়ে থাকে তাহলে সেটাকে আমরা আইনের ভাষায় বলি কনসিলমেন্ট। তার আগে আমাকে দেখতে হবে ওনার ইনকামের সোর্সগুলো কি কি, উনি কোন কোন সোর্স থেকে ইনকাম করছেন। উনি তো একটা এক্সাম্পল দিলেন হেলিকপ্টার করে যা ওয়াচ করছে, কিন্তু আমাদের কনসার্ন ওই জায়গা না। এই টাকাটা, ওইটা একটা কনসার্ন, অবশ্যই ওইটা একটা কনসার্ন। আমাদের কনসার্ন হলো তাদেরকে মানে এই টাকাটা যারা লগ্নি করছে তারা কারা, এবং তারা যদি দেশের বাইরে হয়ে থাকে এই দেশগুলি কারা, এবং এখানে লন্ডারিং হয়েছে কিনা, এগুলি কিন্তু আমাদের কনসার্ন। আমি একটি ঘটনাকে দিয়ে শুধু মানে আপনার আইসোলেটেড আকারে ইনকোয়ারি হয় না কখনো, আমাকে সব জিনিস একটা কম্পাইল করতে হবে, কম্পাইল করে খুরশিদ আলম খান, আপনি উত্তর কি দেবেন আমি জানি, তাও প্রশ্নটা করছি। এই অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন কি আসলেই তার যে শক্তি সেটা যথেষ্ট পরিমাণ ব্যবহার করছে, না একটু ঢিলে ঢালা ভাব আছে? না না না, আপনি ডিউ রেসপেক্ট আপনার প্রশ্নকে কোনো ঢিলে ঢালা ভাব নাই। শুনেন, আমরা আপনাকে একটা এক্সাম্পল দিই। আপনি তো সুপ্রিম কোর্ট রিড করেন সম্ভবত, মনে হয় করেছি এক সময়, এখন করি না। হ্যাঁ, এখনো না করলেও আপনার সহকর্মী করেন। আমি বলি, দেখুন একটা এক্সাম্পল দিচ্ছি, যেহেতু আপনি যেটা বললেন যে আপনারা কি এটা সিরিয়াসলি করছেন না হালকাভাবে করছেন, সেটা রিপ্লাইটা দিচ্ছি। দেখুন, আমরা যখন বিদেশ থেকে কোনো তথ্য আনতে হয়, আমাদেরকে MLAR, মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট একটা পাঠাতে হয়। আপনি কি জানেন, কোনো MLAR এর রিপ্লাই আমি 6 মাসের মধ্যেও পাই, আর কোনো MLAR এর রিপোর্ট আমি 6 বছরও আসে না। হ্যাঁ, তার কাছে এটা করতে হবে। এটা আপনার দুদক অবশ্যই এই ব্যাপারে সিরিয়াস। এখানে যেই হোক, সিম্পেথির কোনো কারণ নাই। উনি যেই হোক, ওনার যদি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকে এবং দুদকের সেটা তফসিলভুক্ত অপরাধ থাকে, অবশ্যই দুদক কাউকে ছাড় দেবে না। আপনাকে নিশ্চয়ই অনেক ধন্যবাদ খুরশিদ আলম খান, আপনাকে এখানেই আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আমাদের সামনে এখন প্রশ্ন হচ্ছে, দুর্নীতি দমন কমিশনের ফাংশনটা তো আছে, যে মামলাগুলো পেন্ডিং, সেগুলোর বিষয়ে কি সরকার যথেষ্ট শক্তি দিচ্ছে নাকি একটু উদাসীন? আমি প্রশ্ন উত্তরটা শুনবো দুজনের কাছ থেকেই, তার আগে একটা বিরতি নিব। দর্শক, নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা দেখছেন, সহযোগিতা ক্যাম্পেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল। একটা বিরতির পর ফিরছি। নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা, সহযোগিতা ক্যাম্পেন স্কুল কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল। হেফাজত তাণ্ডবের 11 বছর, এ নিয়ে আলোচনা। জন শাহরিয়ার কবির, আপনার কাছে প্রথমে সংক্ষেপে শুনতে চাই, হেফাজতের সেই যে অভিযোগগুলো আপনারা বলেছেন, রাজধানী দখল, সরকার উৎখাত, মিথ্যা প্রপাগান্ডা এবং শিশুদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া মিথ্যা বলে নিয়ে এসে, এই হেফাজতের নেতাদের বিচারের ক্ষেত্রে সরকার কি উদাসীন বা ছাড় দিচ্ছে বা নমনীয়? না, এটা তো একটা রাজনৈতিক সমীকরণের ব্যাপার, কিন্তু মামলার ব্যাপারে যেটা আমি মনে করি, এখানে পুলিশেরও কতগুলো ব্যাপার আছে। আমরা আমাদের
শামসুর রহমানের ঘটনাটা আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে। 99 সালে তার উপর হেফাজত তো তখন ছিল হারকাতুল জেহাদের জঙ্গিরা যে হামলা করেছিল, তখন 48 জনকে গ্রেফতার করা হয়েছিল এবং তার মধ্যে একজন ছিল সাউথ আফ্রিকান, একজন ছিল পাকিস্তানি। ওদেরকে জামিন দেওয়া হয়েছে এবং কোর্টে যে জাজ যখন জামিন দিচ্ছেন তিনি এই পুলিশের রিপোর্টের কথা তিনি উল্লেখ করেছেন যে 115 লাইনের একটা বাক্য যার মধ্যে কোনো জ্যোতিচিহ্ন নাই। সেখানে বলা হচ্ছে শোনা যায় আসামি নাকি অমুক দিন অমুকের সঙ্গে বৈঠক করেছে, কিন্তু এটা কোনো সত্যতা পাওয়া যায়নি। কাগজে এসছে, পত্রিকা এসছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে একজন ওই কোট আনকোট হুজুর, যে হুজুর আপনি নাকি অমুক দিন অমুকের সঙ্গে বৈঠক করেছেন। ও হুজুর জবাব দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি নাকি এটা করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর শেষকালে পুলিশ রিপোর্ট দিয়ে দিচ্ছে, জিজ্ঞাসাবাদ করে কোনো তথ্য পাওয়া যায়নি। এবং এইভাবে কিন্তু ওই 48 জন কিন্তু জামিন পেয়ে বেরিয়ে গেছে এবং বিদেশিরাও কিন্তু তারা ভিসা নিয়ে আর বিমানবন্দর দিয়ে পার হয়ে গেছে। সব সময় কিন্তু বিচার বিভাগ থেকে এটা বলা হচ্ছে চার্জশিট এত দুর্বলভাবে তৈরি করা হয় তাদেরকে জামিন না দিয়ে উপায় থাকে না। এখন সেখানে কিভাবে আপনি চার্জশিটটা উপস্থাপন করবেন সেটাও পুলিশের ব্যাপার। এখন পুলিশের মধ্যে হেফাজত প্রেম, জামাত প্রেম থাকতেই পারে। আমরা সবসময় বলছি 75-এর পর থেকে আপনি মনে রাখবেন বেশিরভাগ সময় আমাদের দেশটা কিন্তু তারাই শাসন করেছে। সেই স্বাধীনতা বিরোধী জামাতপন্থী বা জামাতের সহযোগী তারাই দেশটা শাসন করেছে। ফলে কি হয়েছে, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে তারা বসে আছে এবং এই ভাবাদর্শগুলো তারা প্রভাবিত হচ্ছে। তো প্রশাসন প্রভাবিত হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে এমন কোনো জায়গা তো নেই। এই যে দুদিন আগে আপনি দেখলেন ফরিদপুরে পুলিশের কর্মকর্তা কি করলেন, লালনের উদ্ধৃতি দিয়েছে একটা ছেলে, তাকে গ্রেফতার করে নিয়ে গেলেন। লালনের গান, যেটা লালনের গান দিয়ে গত ইসেতে এই জানুয়ারি মাসে আমরা সম্মেলন করলাম উত্তরবঙ্গে, একটা বিশাল জাতীয় সম্মেলন লোকসঙ্গীতের। আমাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন। এই লালনের এই গান শোনার জন্য তিনি গেছেন একেবারে অরিজিনাল বাউলদের কাছ থেকে। কয়েক ঘন্টা বসে তিনি আমাদের সঙ্গে গান শুনেছেন ওই উত্তরবঙ্গের ইয়েতে কি বলে লালমনিরহাটে। তো এই লালনের গান শোনার জন্য পুলিশ যদি একজনকে গ্রেফতার করে নিয়ে যায়, তারপর অবশ্য কোর্টের নির্দেশে তাকে ছাড়তে হয়েছে। এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। পুলিশের নাকি সরকারের সদিচ্ছা আসলেই কম ছিল? আমি মনে করি না যে এটা লালনের গান শোনার জন্য সরকারের কোনো হেফাজতের নেতাদের হেফাজতের ব্যাপারে তো সরকারের তো কতগুলো সমঝোতা জায়গা। আমরা যখন হেফাজত জামাত বিএনপি মুনতাসির মামুন এটাকে হেজাবি লিখেছিল, তখন আমরা এটাকে যখন বলেছিলাম যে কি হেফাজত একা এটা করছে না, হেফাজতের সঙ্গে জামাত রয়েছে, বিএনপি রয়েছে। হারুন সাহেব শুধু খোকার কথা বলছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সেদিন বিকেলে কি বলেছিলেন, গোটা ঢাকাবাসীকে রাস্তায় নেমে আসতে বলেছিলেন। তারপরে সৈয়দ আশরাফ পাল্টা বক্তব্য দিলেন। তো এই যে বিএনপির যে এটার জন্য কিন্তু খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। তো এই জিনিসগুলোই হচ্ছে সরকারের রাজনৈতিক কতগুলো সমীকরণ, কৌশল, সরকার কখন কার সঙ্গে সমঝোতা করবে, কাকে সাহায্য করবে। কিন্তু আমাদের উদ্বেগের বিষয় হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, বঙ্গবন্ধুর স্বপ্নের যে বাংলাদেশ, সেইখান থেকে আমরা কিভাবে দূরে সরে যাচ্ছি। হেফাজতের এই সন্ত্রাসীগুলোকে বেলাগাম ছেড়ে দিলে কি হচ্ছে, এই মামুনুলকে ছেড়ে দিচ্ছে, তারপর ওয়াজে আপনি কি বলেন দেখেন, তার পুরনো ওয়াজগুলো আপনি রেকর্ডগুলো ট্র্যাক করেন, তাকে কি বলা হয়েছে যে কি আপনি এগুলো এই ধরনের কথা বলতে পারবেন না। একমাত্র আমিনের বিরুদ্ধে আমি একটা হাইকোর্টে মামলা করেছিলাম, সে মাপ চেয়েছিল, কিছুই না, সে বলেছিল যখন আমাদের 75 সংশোধনের পরে আমাদের সংবিধানকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতে হবে। আমি বলেছিলাম একটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলার বিষয় নয়। হারুন রশিদ, আপনার কাছে শুনতে চাই প্রথমত হেফাজতের মামলার বিষয়গুলো। না আসলে আমি যে কথাটা বলি, আসলে ওই দিন যে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছিল, এটা আসলে আমি মনে করি যে কোমলমতি শিশু এতিম বাচ্চাদেরকে বিভিন্ন জায়গা থেকে এনে তারা যে তাদের এক কথা করে বলে আনলেন, আর এখানে এসে তারা যে আরেকটা ষড়যন্ত্রে পাড়া দিলেন। সে সময় কিন্তু আপনারা জানেন যে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীর বিচার নিশ্চিত করার জন্য সেখানে একটা আন্দোলনের সৃষ্টি হচ্ছিল। সেই জায়গাটার মধ্যে তারা যখন বিভিন্নভাবে ব্যর্থ হচ্ছিল, মানে তারা যুদ্ধাপরাধীরা বা স্বাধীনতা বিরোধীরা, তখন তারা নতুন ফর্মুলা হিসেবে কিছু অরাজনৈতিক ব্যক্তিকে তারা বিভিন্ন মাদ্রাসা থেকে হায়ার করে এনে হেফাজত ইসলামের নাম দিয়ে কিন্তু তারা সেদিন তারা এই কাজটি করেছিল। কিন্তু যেটা বাবুনগরী তার 160 করে বলেছে, আসার পরে ওই যে লোকগুলি নিয়ন্ত্রণটা নিয়ে গেলেন হলো হেফাজত। এবং হ্যাঁ, বাবুনগরী আমি যে কথাটা বলছি যে সেখানে আমাদের যে মানে মেয়র সাদিক হোসেন খোকা,
তার নেতৃত্বে মূলত তাদেরকে যে বিভিন্ন যে রসদটা দেওয়া, মানে আপনি বিভিন্ন আসলে help করা। লালবাগ জোনের ডিসি ছিলেন তৎকালীন, ফলে ওই অঞ্চলটার কথা বেশি হ্যাঁ, বলছেন। আমি তো তখন আমি রাতের বেলাও তো ছিলাম, যে আমি দিন দৈনিক বাংলার মোড়েও ছিলাম। তো আমি সেখানে তো আসলে আমি প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে দেখেছি যে মানুষ তারা একটা আমরা আসলে আলেমুল আমাদেরকে সম্মান করি, তাদের কাছ থেকে আমরা কোরআন শরীফ পড়ি, তারা আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। কিন্তু ওই দিন ভোরবেলা যেটা দেখলাম যে একদম জঙ্গি স্টাইলে হাতে লাঠি, তারপরে গজারি বন নিয়ে তারা যেভাবে আসলেন, যেভাবে ঘাস সোজা কাটলেন, সাপটা কথা আমাদের এটা আসলে রাষ্ট্রকে challenge আমার করা। কাছে যেটা মনে হয়েছিল যে যখন জামায়াতে ইসলামী বা যুদ্ধবিরোধীরা বিভিন্ন আন্দোলন করে যখন ব্যর্থ হচ্ছিল, তখন তারা মনে করেছিল এদিকটা জসিমউদ্দিন রহমানিয়া এরা চতুর্দিকে যখন তারা বিভিন্ন কারণে তারা যে একটা আরব বসন্ত কায়েমের জন্য তারা চেষ্টা করেছিল, তারা ব্যর্থ হয়েছিল। তখন তারা মনে করেছিল যে এই হেফাজতের তাণ্ডবের মধ্য দিয়ে সেখানে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা এক। দ্বিতীয়ত হলো তাদের এত সাহস যে তারা একটা বৈধ সরকারকে রাতের বেলা একদিনের মধ্যে উৎখাত করে তারা নতুন সরকারও গঠন করলেন, কে স্বরাষ্ট্রমন্ত্রী, কে প্রধানমন্ত্রী হবে, এবং তাদেরকে কারা কারা সেখানে ইন্ধন দিলেন এটাও আমরা পেলাম। তখন আমরা তারপরেও দেখেন আমরা বিভিন্নভাবে ওনাদেরকে ম্যানেজ করে কোনো ক্ষয়ক্ষতি ব্যতীত আমরা এই যে তাদেরকে সরে দিলাম। এই যে ম্যানেজ করা, আকাশপথে আল্লামা শফি হুজুরকে চট্টগ্রামে ফেরত পাঠানো, কেন যেন মনে হয়েছে সরকার একটা পরোক্ষ প্রশ্রয় দিচ্ছে। আমার বিষয়টা হলো সরকার এটাকে আমরা মনে রাখতে হবে, এটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর একটা মারাত্মক চ্যালেঞ্জ ছিল। একটা সুন্দরভাবে বৈধভাবে তাদেরকে আমরা আমাদের আইনটাকে আমরা প্রয়োগ করে আমরা তাদের বিরুদ্ধে যেভাবে আমরা আমাদের যে অস্ত্রগুলি, সাউন্ড গ্রেনেডগুলি আমরা প্রয়োগ করেছি, যাতে কোনো বাচ্চা শিশু কেউ যেন আহত না হয়। এবং শুধু তা না, এটা আমাদের একটা কৌশল যা আপনি দেখেছেন পৃথিবীর বিভিন্ন দেশে যে বিপ্লব হয় সেখানে কত লোক মারা যায়, কিন্তু রাতের বেলা লক্ষ লক্ষ মানুষকে আমরা তাড়িয়ে দিলাম, একটা মানুষ মারা যায়নি, একটা লোক হতাহত হয় নাই। এটা আমি মনে করি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সবচেয়ে বড় ক্রেডিট। কিন্তু পরে তো একটা মিথ্যাচারের মুখোমুখি হতে হলো ২৫০০। এবং সেখানে যে কথাটা, যে ষড়যন্ত্রটা হয়েছিল সেখানে একটু ছিল যে একটু আগে উনি বলেছেন যে নিয়োগ ভিত্তিক যে একটা সংগঠন, তারপরে অধিকার, তারা এটাকে যেভাবে প্রচার করে গুজব রুটিয়ে তারা চেয়েছিল এখানে একটা ষড়যন্ত্র করে একটা দেশটাকে আরবার পিছিয়ে নেওয়া, সার দেশটাকে আফগানিস্তান, মিশর, পাকিস্তান এগুলি বানানোর একটা প্ল্যান ছিল, যে প্ল্যানের মধ্য দিয়ে একদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সোনার বাংলা, সেটাকে এটা যে অর্জন মুক্তিযুদ্ধের যে বাংলাদেশ, সেটাকে পিছনের চাকা দিয়ে ফেলে দিয়ে ওই আবার ৭১-৭১ পরাজয় শক্তি তারা আবার উঠে বন্ধ হয়েছে না। আমি তো মনে করি আমরা ওই দিন শক্ত হাতে দমন করেছিলাম। সেদিন আপনি দেখেছেন আমার দেশ পত্রিকা এবং ইসলাম দিগন্ত টেলিভিশন যেভাবে গুজব ছড়াচ্ছিল সেটাকে আমরা কন্ট্রোল করতে পেরেছিলাম। সেদিন যারা আপনি যে কথাটা বললেন, আকাশপথে উনি একজন বয়স্ক মানুষ, ওনার ইচ্ছাও ছিল, উনি আমার গাড়িতে ছিল, উনি যাবে ইয়েতে মানে শাপলা চত্বরে উনি মনোনাদ করে চলে আসবেন, ওনাকে যেতে দেওয়া হয় নাই। পরবর্তী পর্যায়ে আমরা মনে করেছি আমাদের আইন শৃঙ্খলা রক্ষার্থে, শান্তি রাখার স্বার্থে যে উনি চলে যান, উনি যদি চিটাগাং চলে যায়, এবং যাদেরকে ধরা দরকার আমরা তাদেরকে তো ছাড়ি নাই, এবং তাদের কাছ থেকে আমরা 160 বলে তাদের কি প্ল্যান ছিল, কি পরিকল্পনা ছিল, বিএনপি জামাত তাদের কি রোল ছিল, পিছন থেকে কারা কারা শক্তি জগিয়েছিল, আমরা কিন্তু সকল তথ্য সেদিন বের করতে পেরেছিলাম। এবং তাদেরকে একদিকে শক্ত হাতে দমন করা এবং তাদের ষড়যন্ত্রে যে কারা ছিল তা আমরা বের করতে পেরেছিলাম। এদের বিচার আসলে কি শেষ হবে কোনোদিন? হ্যাঁ, অবশ্যই। আপনি জানেন যে মামলাগুলি হয়েছে, এবং এই মামলাগুলি যেহেতু আমরা মনে করি আলেমদেরকে আমরা সম্মান করি এবং আমরা তড়িঘড়ি কিছু করতে চাই না, আমরা মনে করি সরকারের সাথে কথা বলে, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা মামলাগুলি প্রায় তদন্তের শেষ পর্যায়ে আমরা চলে আসছি, আমরা হয়তো মামলাগুলি দ্রুতই শেষ করতে পারবো। আপনি কি এটা বিশ্বাস করেন, ওনার বক্তব্যে আস্থা রাখতে পারেন শাহের কবির? না, সেটা ওনাদের ব্যাপার, কিন্তু আমি মনে করি যে শিশু হত্যা হয়েছে এবং যে নিরীহ মানুষ যারা মারা গেছে এদের প্রত্যেকেরই কিন্তু আমরা আমাদের তালিকা দিয়েছি, এদের বাড়িতে গেছি, আমরা কবরের ছবি তুলেছি, পরিবারের সঙ্গে কথা বলেছি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটাকে হত্যা করা হয়েছে। এই মানুষগুলো যে ৩৯ জনের কথা বললাম এবং আইনশৃঙ্খলা বাহিনীর ৬ জন, তাদের পরিবার কি ন্যায় বিচার পাবে না? এই হত্যার যদি বিচার না হয়, এতগুলো পরিবারকে আপনি ন্যায় বিচার থেকে বঞ্চিত করছেন। সর্বস্ব হারিয়ে পথের ভিখারি হয়ে গেছে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, সে হেফাজত করুক আর জামাত করুক।
ন্যায় বিচার পাওয়ার অধিকার এদের প্রত্যেকের আছে। এবং আমি মনে করি আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গেলে এদেরকে দ্রুত বিচার করতে হবে, এবং এটা আমি মনে করি দ্রুত বিচার আদালতে এটাকে নিয়ে যাওয়া উচিত। আমার এখন একটা প্রশ্ন আছে যে এখনও তো এরা সক্রিয়, বিশেষ করে ওয়াজের নামে নানা রকম গুজবও এখন রটানো হচ্ছে, মিথ্যা রটানো হচ্ছে, ধর্মে নেই এমন কথা রটানো হচ্ছে। আমি গোয়েন্দা প্রধানের কাছ থেকে শুনতে চাবো যে এগুলো কীভাবে নজরদারি করেন। তবে একটা বিরতি নিয়ে আসতে হবে। দর্শক, নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা দেখছেন, সহযোগিতা ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল। আর একটি বিরতি নিয়ে ফিরছি, আশা করি সঙ্গেই থাকবেন। হেফাজত তাণ্ডবের 11 বছর এই শিরোনামে নিটল টাটা নিউজ আর এক্সট্রা আলোচনা, সহযোগিতা ক্যাম্বেন স্কুল কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল। গোয়েন্দা প্রধানের কাছে প্রশ্ন ছিল সেই হেফাজতের সময় 2500-এর গুজব, তখন থেকে এখন পর্যন্ত আসলে, এবং এর কারণে বিদেশি চাপেও পড়তে হয় বাংলাদেশকে, আসলে কতটুকু নিয়ন্ত্রণ করতে পারে? আসলে দেখেন, গুজব তো একটা ক্যারেক্টার, এটা সবসময় থাকে, কিন্তু আমাদের দেশে গুজবটা একটু বেশি চলে, আর মানুষ এটাকে কিছু কিছু মানুষ তাৎক্ষণিকভাবে বিশ্বাস করে। এবং আপনারা দেখেছেন আমাদের এটা আসলে এই যে বিচার, আমাদের 75-এর 15ই আগস্ট জাতির জনককে হত্যার পরে বাংলাদেশে কিন্তু বিচারহীনতার সংস্কৃতি শুরু হয়। সেখানে দেখেন এই বিচার সংস্কৃতির হওয়ার পরে বঙ্গবন্ধু যে বিচার হবে না বাংলার মাটিতে, কোনো থানায় মামলা করা যাবে না, এই যে একটা ইন্ডিভিন অধ্যাদেশ করলো। অন্যদিকে যারা 71 সালে যারা স্বাধীনতার বিরোধী শক্তি ছিল তাদেরকে এনে প্রধানমন্ত্রী বানালেন, কিছু কিছু জামাত শিবির এনে পতাকা দিলেন, দিয়ে প্রত্যেকটা জায়গায় রাষ্ট্রীয় বাসগুলো সেখানে জামাত শিবির সহ মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিকে এমন জায়গায় বসানো হলো যে তখন কিছু করতে গেলেই, যখন দেখেন 96 সালে যখন ইন্ডিভিন অধ্যাদেশ বাতিল করা হলো, বিচারের পথকে সুগম করা হলো, তখন থেকে শুরু হলো যে এদের বিচার হবে বাংলার মাটিতে। 13 সাল 12 সালে যখন এই যুদ্ধ অপরাধীদের বিচারের যখন শুরু হলো, তখনই গুজব আবার শুরু হলো। যখন কয়েক কাদের মোল্লার ফাঁসি হলো, ফাঁসি হওয়ার পরে আমরা দেখলাম সারা বাংলাদেশে এমন গুজব শুরু হলো, এবং তার পরবর্তী পর্যায়ে তারা বিভিন্ন ধরনের তথ্য প্রচার করা শুরু করলো। এবং একটা পর্যায়ে যখন সাইদির বিচার হলো, তার একটা সাজা হলো, তখন বাংলাদেশের প্রতিটি জায়গায় এমনভাবে হলো যে চাঁদে নাকি সাইদিকে দেখা গেলো, এইরকম গুজব শুরু হলো। আসলে এই গুজবগুলি আমাদের দেশের ধর্মভীরু মানুষ যারা এখনও অনেক লোক যারা মাদ্রাসায় পড়ে, কোমলমতি শিশুরা পড়ে, এই যে লক্ষ লক্ষ বাচ্চা শিশুরা যে বিভিন্ন কওমি মাদ্রাসায় লেখাপড়া করে, এদের কাছে এমনভাবে বাংলাদেশের বিশেষ করে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিটাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছিল। আমি তখন ছোট ছিলাম, তখন বলতো যে জয় বাংলা লাথি মারো, বিসমিল্লাহ কায়েম করো, এ ধরনের স্লোগান কিন্তু আমরা শুনেছি। আমরা শেষে শুনতাম যে এই দেশটাকে কি ধরনের কথাগুলি প্রচলন ছিল, যে এই দেশটা স্বাধীন করেছে একজন মেজরের ইয়ার মধ্য দিয়ে, সে নাকি ঘোষণার মধ্যে দেশটা স্বাধীন হয়ে গেছে। আমরা এমন কথা কিন্তু বই পুস্তকে পড়েছি। এই দেশে আসলে আমাদের দেশের মানুষগুলিকে এমনভাবে, কারণ তারা তো অনেকে তো বাংলাদেশটাকে মেনে নিতে পারে নাই, এর পরিমাণ কিন্তু কম না বাংলাদেশে। তারা যে কোনো সময় একটা বৈধ সরকারকে, মুক্তিযুদ্ধের সপক্ষে সরকারকে তারা বিভিন্ন সময় চেষ্টা করেছে, গুজব ছড়িয়ে বিভিন্ন ধরনের আন্দোলন ঘটিয়ে। তারা যখন বারবার ব্যর্থ হয়েছে, সে ব্যর্থ হয়ে গুজবটা যখন তাদের কাজে আসছে না, তখন তারা অরাজনৈতিক সংগঠন হেফাজতের নাম দিয়েও তারা এই সকল চক্রান্ত করার চেষ্টা করেছে। আমরা কিন্তু এসব গুজবকারীদেরকে আমরা কিন্তু খুঁজে বের করেছি, তাদের বিরুদ্ধে আমরা মামলা রুজু করেছি, এবং অনেকে কিন্তু আজকে কিন্তু দেখেন সেই পথ এখন কিন্তু সেটা নেই। আপনি একটু আগে যে কথাটা বলেছেন, এখন কি তাদের দৌরাত্ম আছে কিনা, তাদের দৌরাত্ম এখন নেই। এবং আমি মনে করি যারা আস্ফালন দিত, যারা একসময় বলতো যে ওই পুরান ঢাকার বঙ্গবন্ধুর ভাস্কর্যকে বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হবে, তারা কিন্তু এখন আর সে কথা বলছে না। তারা এখন বিজয় মিছিল তো দেখলাম এক সপ্তাহের মধ্যে, এবং জেল থেকে ছাড়া পেয়ে বিজয় মিছিল করলো। কোর্ট যদি কাউকে জামিন দিয়ে দেয়, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিছু করার নেই। আমাদের কথা বলেছেন, কোর্ট কেন জামিন দিতে বাধ্য হয় না? কোর্ট তো স্বাধীন একটা সংস্থা। এখন কোর্ট যদি জামিন দিয়ে দেয়, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তো আমরা আমাদের পক্ষ থেকে আমরা সবগুলো দিই। তারা মনে করেছে তারা জামিন দিয়েছে, আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাই না, এটা কোর্টের বিষয়। বাট আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি ওই গুজবকারীদের বিরুদ্ধে যে ক্যারেক্টার, এটার বিরুদ্ধে আমরা কাজ করছি। আমরা মনে করি স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্তকারীরা যারা এখনও
এখনও বসে তারা বিভিন্ন জায়গাগুলিতে অবস্থান করে তারা গুজবই ছড়াক আর ভিন্নভাবে তারা অরাজক সৃষ্টি করুক, আমরা কিন্তু সেটাকে শক্তভাবে দমন করছি বলেই কিন্তু দেখেন এখন বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলিতে এখন কিন্তু সবকিছু কিন্তু খুব আমরা মনে করি যে খুব সুন্দরভাবে কিন্তু আমরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে। জনাব হারুনুর রশিদ, অনেক ধন্যবাদ। আমরা আর অল্প একটু সময় পাবো। জনাব শাহ কবির, ওনাদের এই চেষ্টার দুর্বলতাগুলো যদি একটু আলোচনা করেন। কথা হচ্ছে এরা গুজব যারা রটাচ্ছে এরা কিন্তু শাস্তি পাচ্ছে না। আমি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছি, জাতির পিতার বিরুদ্ধে বলছি, এবং এই যে জানুয়ারি মাসে আপনি দেখলেন পাঠ্যপুস্তকে যেটা নিয়ে মোল্লাদের যে শিক্ষকরা তারা সম্মেলন করে বলছে যে এইটা হচ্ছে শেখ মুজিবের ধর্মনিরপেক্ষতা পাঠ্যপুস্তকে ঢোকানোর ষড়যন্ত্র, ৯৫% মুসলমানের দেশে এই শেখ মুজিবের ধর্মনিরপেক্ষতা থাকবে না, এই ভাষা বলার পর এখন আপনি ইউটিউবে পাবেন ওর বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশের কাছে গেলে না এটা নিয়ে তো কেউ মামলা করেনি। আমার কথা হচ্ছে পুলিশকে মামলা করতে হবে এগুলো নিয়ে। এখানে হারুন সাহেব আছেন আমাদের গোয়েন্দা প্রধান, পুলিশ কেন মামলা করে না? আমাদেরকে কেন প্রত্যেকবার মামলা করতে হবে? আমিনি যখন বলে যে সংবিধান ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতে হবে, আমি অপেক্ষা করেছিলাম সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমি রিট করেছি ওই জন্য সরকারের বিরুদ্ধে, কেন সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি? পরে সে মাপ চেয়েছে এটার জন্যে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই অপরাধীদের শাস্তির আওতায় আনতে না পারবো ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে এদের জেহাদ চলমান থাকবে, মুক্তিযুদ্ধের যাবতীয় অর্জন ধ্বংস না করা পর্যন্ত। এটা হচ্ছে ৭১-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়া। সেই পরাজয়ের প্রতিশোধ নিয়ে বাংলাদেশকে পাকিস্তান আফগানিস্তান না বানানো পর্যন্ত এই ষড়যন্ত্র শেষ হবে না। হয়েছে উনি যেটা বলছেন যে অনেকটাই হয়তো রিকভার হয়েছে, যেটা হয়েছে এটা প্রশংসা করতে হবে যে ধরুন ২০১৬ সালের পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাফল্য হচ্ছে, মাঠ পর্যায়ে তারা জঙ্গিদের দমন করেছে, এতে কোনো সন্দেহ নেই, এটা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হচ্ছে। কিন্তু জঙ্গিদের যে আদর্শ, যেটা কওমি মাদ্রাসাগুলো পাঠ্যক্রমে তো আমরা এখনো হাত দিতে পারিনি। কওমি মাদ্রাসায় কী শেখানো হচ্ছে? আমাদের শ্বেতপত্রে এগুলো ক্যারিকুলাম আমরা দিয়ে দিয়েছি। আজকে তারা জেনারেল ক্যারিকুলামে তারা ইন্টারফেয়ার করছে, মাদ্রাসায় তো হাত দিতেই দিচ্ছে না। তৈরি তো হচ্ছে ওখান থেকে, জঙ্গি তো তৈরি হচ্ছে ওখান থেকে, অন্ধত্ব তৈরি হয় ওখান থেকে, সমাজের মধ্যে ঘৃণা বিদ্বেষ বাড়াচ্ছে, অসহিষ্ণুতা বাড়াচ্ছে, সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে। আজকে এখানেই থামবো। আপনি অনেকটাই আসলে দুজন মোটামুটি একই জায়গায় বলেছেন, মাঠ পর্যায়ে হয়তো অনেকটা নিয়ন্ত্রণের সাথে, কিন্তু গোড়ায় আরও বেশি কাজ করার আছে। এবং হেফাজত তাণ্ডবের ১১ বছর সে বিচারও শেষ হবে এই প্রত্যাশা হারুনুর রশিদ সাহেব করেছেন। আপনি জানি না কতটা আশাবাদী। হেফাজত তাণ্ডবের সে ১১ বছর পর সেই তাণ্ডবকে ঘিরে আলোচনার চেষ্টা করলাম নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রায়। আপনাদের দুজনকে ধন্যবাদ এবং দর্শক আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সহযোগিতা ছিল ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল। ভালো থাকবেন।